দর্শক, সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুধাব সাওম। এনটিভি নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। উত্তরার গ্যালারি কায়ার 22তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গ্যালারি কায়ায় অনুষ্ঠিত হচ্ছে ৪৫ জন শিল্পীর দলীয় চিত্রকলা প্রদর্শনী। প্রতিদিন বেলা 11:30 থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে ২৬ জুন পর্যন্ত। লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে রাগা রহমানের প্রদর্শনী আনফ্যামিলিয়ার অ্যাফিনিটি। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 30 জুন পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। সন্ধ্যা 6:45 থাকছে মুজাহিদুল ইসলাম তুষারের পরিচালনায় স্কুল ভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান টিফিনের ফাঁকে। টিফিনের ফাঁকে হবে নতুনের জয়গান। রাত 8:20 থাকছে গোলাম মুক্তাদিরের পরিচালনায় ধারাবাহিক নাটক কাজিনস। আমাকে তুই আগে কেন বলিসনি? মা, তুমি তো বিশ্বাস করতে না মা। আমি তো একদম ভেঙে গেছি মা, একদম ভেঙে গেছি। থাক মা, কাঁদিস না মা, কাঁদিস না। আমার মনে হচ্ছে আমার আর কেউ নেই, আমি একদম একা হয়ে গেছি। কেন রে? আমি আছি না, আমি তোর সাথে সব সময় আছি। দেখো, এই ধরনের চিন্তা তুমি কখনোই করবে না, এটা তোমারই বাড়ি। হ্যাঁ, এটা অবশ্য আপনি ঠিক বলেছেন দুলা ভাই। তবে সাব্বির যে কথাগুলো বলেছে একদিক থেকে তো এটা সত্যি, তাই না? সত্যি? কি সত্যি? এই যে আমি এই বাসায় থাকি, আপনাদের সাহায্য নিয়ে চলি, সত্যি তো আমি একটা বার্ডেন এই বাসার জন্য, তাই না? রাত 9:30 থাকছে একক নাটক। আপনি যেহেতু আমার কাছে নাম পরিচয়হীন, এজন্য আপনি আমার কাছে অনামিকা। আবির, যদি আমি তোমাকে বলি আই লাভ ইউ, লুকানো চিঠিতে লিখেছি তোমার নাম। তুমি তোমার ভাইকে এখনো সময় আছে, সুন্দর করে বুঝিয়ে বলো। ওই প্রেম দিয়ে পেট চলবে না, পেট চলবে ওই যে ওই ফাইলে। আমার নীরবতা যদি কখনো কষ্ট দেয়, তবে জেনে রেখো কষ্টেরও একটা সৌন্দর্য আছে, যদি না তা কারো ক্ষতি করে। রাত 11:30 থাকছে জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান ইলাগন গান শোনাবার। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। দেখছেন এনটিভির নিমন্ত্রণে, এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি রবীন্দ্রসঙ্গীত শিল্পী সঞ্চিতা রাখি। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? ভালো আছি, তুমি ভালো আছো? জি, ভীষণ ভালো আছি। আজকে অর্থাৎ 20 তারিখ জার্মান কালচারাল সেন্টারে ঠিক 6:45 আপনার একটি একক সঙ্গীতানুষ্ঠান রয়েছে। আয়োজনটি সম্পর্কে একটু জানি। অনুষ্ঠানটির নাম ফ্রম দ্য মেমোরি লেন, টেগরস পোয়েটিক জার্নি ইন জার্মানি। আচ্ছা। তো আর এই অনুষ্ঠানটা আমরা চিন্তা করেছিলাম কারণ রবীন্দ্রনাথের প্রথম ভ্রমণ 1921 সালে, যখন তিনি স্বীকৃতি পেয়েছেন, মানে নোবেল পাবার পরই গীতাঞ্জলির অনুবাদ হয়। তো সেই সময়টায় যখন 1921 সালে কবি যখন প্রথম গেলেন জার্মানিতে, তখন অলরেডি উনি তখন অনেক পরিচিত তাদের কাছে এবং অনেক সমাদৃত হলেন। এরপরে 1926 সালে গেলেন। ওই 26 সাল এবং আজকে 2024, এই নিয়ে 2026, তো এই নিয়ে আমাদের 100 বছর পূর্তি হলো। আচ্ছা। তো এইটাকে উপলক্ষ করে আমাদের এই অনুষ্ঠানটা 1926 সালে গিয়ে উনি কিছু কবিতা গান সৃষ্টি করেছিলেন, যেগুলো পরবর্তীতে অত্যন্ত জনপ্রিয় হয়
এবং গানগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। তো প্রথম ভ্রমণটাই তো উনি স্বীকৃতি পেয়েছেন, সবার কাছে সমাদৃত হয়েছেন, এবং দ্বিতীয়বার যখন ভ্রমণ করছেন তখন উনি অনেক সৃষ্টি করলেন। যেই 8টি গান উনি সৃষ্টি করলেন সেই গানগুলো পরবর্তীতে উনি সুর দিয়েছেন এবং একটি সংকলন বের করলেন যার নাম গীতষ্টক। এই 8টি গানই আমি এই আজকে পরিবেশন করতে চলেছি। সঙ্গে গীতাঞ্জলির জার্মান ভার্সনের দুটো কবিতা বলছেন জার্মান কালচার সেন্টারের যিনি ডিরেক্টর ফ্র্যাঙ্ক, উনি বলছেন গীতাঞ্জলির জার্মান ভার্সনের দুটো কবিতা। আর সঙ্গে এই যে 8টি গান, সেই গানগুলো জার্মানির বিভিন্ন শহরে উনি লিখেছেন, বার্লিন, মিউনিখ, এই শহরগুলোর কখন, কোথায়, কিভাবে গানগুলো লিখেছেন সেগুলো আবার একটু বর্ণনা করা হবে। পেছনের যে গল্প, গানের পেছনের সেই গল্প, ন্যারেটিভগুলো নিয়ে আসবেন আয়োজনের মধ্য দিয়ে। একটি গান শুনতে চাইবো আপনার কণ্ঠে। কোন গানটি শোনাবেন আজকে? যে গানগুলো পরিবেশন করবেন তার মধ্যে থেকে কি কোনো একটি গান শুনবো? তার মধ্যে থেকেই একটি জনপ্রিয় যে একটি গান সেটা করছি। আমারে তুমি অশেষ করেছো, এমনি লীলা তব ফুরায়ে ফেলে আবার ভরেছ জীবন নব নব। আমারে তুমি অশেষ করেছো, এমনি লীলা তব। কত যে গিরি, কত যে নদী তীরে বেড়ালে বহি ছোট এ বাঁশিটি রে। কত যে গিরি, কত যে নদী তীরে বেড়ালে বহি ছোট এ বাঁশিটি রে। কত যে তান বাজালে ফিরে ফিরে কাহারে তাহা কব। আমারে তুমি অশেষ করেছো, এমনি লীলা তব। আজকের আয়োজনে কারা উপস্থিত থাকবেন অতিথি হিসেবে? অতিথি হিসেবে অনেকেই থাকবেন, তার মধ্যে বিশেষ কিছু অতিথি তাদের দিক থেকে থাকবে, জার্মান কালচার সেন্টারের দিক থেকে থাকবেন। আর যারা আসেন, যারা রেজিস্ট্রেশন করেছেন, তো সবার অপেক্ষায় আছি। জি, রেজিস্ট্রেশন প্রক্রিয়া তো শুক্রবার পর্যন্ত ছিল, কিন্তু আজকে আমাদের এই আয়োজন দেখে কেউ যদি অনুষ্ঠানে আসতে চায় বা অংশগ্রহণ করতে চায় সেটা সম্ভব কিনা? না, নিশ্চয়ই সম্ভব। এসে বললেই হবে যে আমরা এই অনুষ্ঠানে, আর এখানে তো একটাই অনুষ্ঠান, আজকে আমার এই অনুষ্ঠানটাই হবে, কাজেই গেটে এসে বললেই হবে। আপনি এই আয়োজনের পরিকল্পনা কতদিন থেকে করছেন? 6 মাস হবে এই পুরো আয়োজনের। আমরা তো জানি যে কোনো একটা আয়োজন করবার জন্য আসলে অনেক পরিশ্রম, মেধার ব্যাপারটা তো অবশ্যই আছে এবং বেশ কিছু রিসার্চও থাকে। তো এই যে রবীন্দ্রনাথ জার্মানি থাকা অবস্থায় আসলে কি করেছেন, কোন ধরনের কবিতা কিংবা গান রচনা করেছেন, সেই যে ইনফরমেশনগুলো, এই যে গবেষণা, সেটা কিভাবে করেছেন আপনি? সেটা শুরু করেছি আমি লাস্ট ডিসেম্বর থেকে। আর এটা একটু গবেষণামূলক অনুষ্ঠান, একটু ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান। কারণ প্রথমে এই অনুষ্ঠানটার প্রজেক্টরে একটা ডকুমেন্টারির মতো যাবে, যেটা ব্যতিক্রম। কারণ 1921 থেকে শুরু করে যে জিনিসগুলো খুব রেয়ার, 1921-এ উনি কী করলেন, কোথায় কোথায় গেলেন, এবং যেই গুরুত্বপূর্ণ কথাগুলো মানুষের উদ্দেশ্যে, কারণ তখন প্রথম বিশ্বযুদ্ধের পরে মানুষের মধ্যে যেই হাহাকারটা ছিল এবং মানুষের ওপরে সেই আস্থাটা হারিয়ে ফেলেছিলেন। তো রবীন্দ্রনাথ সেই সময় গিয়েছিলেন একজন কবি, দার্শনিক হিসেবেই মানুষকে উজ্জীবিত করবার জন্য। তো সেই সময় তার কথাগুলো
তারা শুনে বার্লিন ইউনিভার্সিটিতে সমস্ত সাহিত্যিক ইন্টেলেকচুয়াল যারা ছিলেন সমস্ত মানুষরা এসে শুনেছিলেন এবং প্রচুর লেখালেখি হয়েছিল তার যেই বক্তব্যগুলো উনি দিয়েছিলেন। মানুষকে আশার কথা বলেছিলেন এবং হতাশ হওয়া যাবে না, এই দুরবস্থার মধ্যেও আমাদেরকে উঠে দাঁড়াতে হবে। তো সেই জায়গায় কবি তাদের কাছে দার্শনিক, একজন দার্শনিক এবং এই এত বড় কবিকে দেখা, তার সংস্পর্শে আসা এবং এখান থেকে যে কবি এসে তাদেরকে যে এভাবে পথ দেখালেন, সেটা একটা অভিনব বিষয় ছিল। তারপরে তো 1926 সালে উনি সৃষ্টি করলেন, তখন উনি আরও বিখ্যাত, কারণ গীতাঞ্জলি থেকে শুরু করে ওনার আরও কবিতা এবং গল্প, ছোট গল্প, এগুলো জার্মান ভাষায় অনুবাদ হয়েছে। এবং 1930-এ যখন শেষবারের মতো গেলেন, সেই সময়টাই ওনার প্রদর্শনী হলো। সেই সময় উনি চিত্রকর হিসেবে সবার কাছে পরিচিতি পেলেন, যেটা তাদের কাছে যে একজন কবি আবার এত ভালো উনি পেইন্টারও, এই ব্যাপারটা একটু অন্যরকম ছিল এবং যে আবিষ্কৃত হলো এবং সেই সময় যে ছবির প্রদর্শনী হলো সেটা পুরো বিশ্বেই সেটা একটা অন্যরকম ব্যাপার। মানে সেগুলো খুব এত বেশি সমাদৃত হলো মানুষের কাছে। সেই বিষয়গুলোকে আমরা একটা জায়গায় এনে ডকুমেন্টারির মতো করে সেটা আগে দেখাবো যে 1921 থেকে 1930-এর এই যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে জার্নিটা, সেটা কেমন ছিল, সেটা ছবি, কিছু ভিডিওর মাধ্যমে শুধু মানুষকে কানেক্ট করার জন্য আমরা এই পুরো ব্যাপারটিকে আগে ডকুমেন্টারি প্রজেক্টে যাবে। তারপরে আমি গানে আসব, তারপরে গীতাঞ্জলির অনুবাদ, দুটি কবিতা আসবে, সেটাও জার্মান ভাষায়। এই যে রবীন্দ্রনাথের গানগুলো গাইবার সময় মিউজিক অ্যারেঞ্জমেন্টস খুব বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তো সেই জায়গা থেকে আপনার মাথায় কি থাকে, কোন মিউজিক বা কোন মিউজিক ইনস্ট্রুমেন্টসগুলো বাজলে রবীন্দ্রনাথের গানগুলো আরও অনেক বেশি প্রাণবন্ত হয়ে ওঠে? আমি তো একটু ট্র্যাডিশনাল মানুষ, রবীন্দ্রনাথ যেরকম পছন্দ করতেন, যেমন তানপুরায় গান করা বা এসরাজি দিয়ে গান করা, যাতে এত বেশি মিউজিক থাকে না বা একটু রিদমটা থাকলো, যেটা থাকলে কথাগুলো এবং সুরগুলো গুরুত্ব পায়, আমি অতটুকুই রাখার চেষ্টা করি। যেটা রবীন্দ্রনাথও এরকমটাই চাইতেন যে আমার গানে অত বেশি মিউজিক বা অত বেশি বাদ্যের দরকার নেই, কারণ গানের কথাগুলো এবং গানের সুরই বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু এখন তো সময় পাল্টেছে, কাজেই রিদমটা যত থাকে তত মানুষের কাছে বোধহয় আরও বেশি ভালো লাগে, তাই যতটুকু গানের প্রয়োজনে দরকার ততটুকুই রেখেছি। আপনি তো আসলে দেখা যায় যে অবিরাম রবীন্দ্রনাথকে একটা অন্বেষণ করে বেড়ান, খুঁজে বেড়ান তাকে, তো সেই যাত্রায় পরবর্তী কোনো আয়োজন নিয়ে এখনই কোনো পরিকল্পনা করা হচ্ছে কিনা? এটা তো এই যে আয়োজনটা, সেটা নিয়ে প্রত্যেকটা আয়োজনের পেছনেই একটু করে গবেষণার দরকার পড়ে। আর এরপরে যেটা করতে যাচ্ছি সেটাও ইউরোপের আরেকটা যাত্রা নিয়ে, যেখানে ছবির প্রদর্শনীগুলো ওনার কেমন ছিল সেই রকম একটি কাজ করবার পরিকল্পনা আছে। আচ্ছা, সেটা হয়তো আলিয়াসেই হবে এরপরে। পরিকল্পনাগুলো সফল হোক, আর আজকের আয়োজনের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আমাদের নিমন্ত্রণে এসে সাড়া দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভি নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।